সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থার কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা হস্তশিল্প সম্পর্কে আলোচনা করব। আর এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছে অধ্যাপিকা ডক্টর হুসনে আরা, নির্বাহী পরিচালক, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। আমাদের সাথে আরও রয়েছে জনাব এইচ.এম. নোমান, সেক্রেটারি জেনারেল, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্য রুরাল পোর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, হস্তশিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। একসময় হাতে তৈরি বিভিন্ন দ্রব্যাদি ব্যক্তির গুণাবলীর প্রকাশ হলেও কালের বিবর্তনে এবং সৌন্দর্য পিপাসু শৌখিন মানুষের চাহিদার নিরিখে তা শিল্পে পরিণত হয়েছে। গ্রামীণ জনপদে ঘরে ঘরে এ কাজ এখন শখ থেকে পরিণত হয়েছে পেশায়, যা কিনা দেশের সম্ভাবনাময় ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে অন্যতম। শুধু দর্শক মণ্ডলী, কর্মসংস্থানে এই শিল্প অর্থাৎ হস্তশিল্পের ভূমিকা নিয়ে মূল আলোচনার যাওয়ার আগে আপনাদের একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্যের মধ্যে হস্তশিল্প পণ্য বেশ বড় একটা জায়গা দখল করে নিয়েছে। বগুড়া তথা উত্তরবঙ্গের হস্তশিল্পের সুনাম ও চাহিদা দেশ জুড়ে যেমন রয়েছে, তেমনি দেশের বাইরে রয়েছে সমানভাবে। দেশের হস্তশিল্প পণ্যের সবচেয়ে বড় যোগানদাতা জেলাগুলোর মধ্যে বগুড়া অন্যতম। বগুড়া জেলায় ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে বেশ কিছু হস্তশিল্প প্রস্তুতকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হস্তশিল্প পণ্যের মতো ব্যাপক চাহিদা সম্পন্ন খাতে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে পুঁজি সরবরাহ করে আসছে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা হস্তশিল্পের এমনই একটি কার্যক্রম বগুড়া জেলায় বাস্তবায়ন করে চলেছে। এই সংস্থা গ্রামের দুস্থ ও অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের মহিলাদের নিয়ে গ্রুপ তৈরি করে। প্রতিদিন বিকেলে নির্দিষ্ট একটি বাড়িতে বসে গ্রুপের সদস্যরা হস্তশিল্প পণ্য তৈরি করে। যারা এই কাজে নতুন বা তেমন পারদর্শী নয়, পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাদের নিজস্ব ট্রেনারের মাধ্যমে গ্রুপেই হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে। আমি বাহিরে প্রশিক্ষণ দেওয়ায় অফিসে থাকি 9টার থেকে 3টে পর্যন্ত। ওখান থেকে এসে আমি এখানে ফিল্ডে যেয়ে কাজ শেখানো হয়। মহিলারা নিজের সংসারের ব্যস্ততার অবসরে এখানে কাজ করে বাড়তি আয় করছে। আমি এখানে প্রায় 5-7 বছর হলে কাজ করতেছি। এই কাজ করে আমার সংসারে অনেক সচ্ছলতা আসে। আমি আমার দুটো ছেলে আমি তাদেরকে পড়াশোনার খরচ চালাই এবং আমার ডিপিএস চালাই। মহিলাদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও কাজ করে বাড়তি আয় করছে, যা তাদের শিক্ষা ব্যয় নির্বাহে বিশেষ ভূমিকা রাখছে। আমি পড়ালেখা করি এবং পড়ালেখার পাশাপাশি এই কাজটা করি। এতে আমি 2-2.5 হাজার টাকা পাই। আমার পড়াশোনাও চলে, সঞ্চয় হয়। গ্রামে গ্রুপ পর্যায়ে কাজের পাশাপাশি পিকেএসএফ এর সহযোগী সংস্থা হস্তশিল্প প্রস্তুতের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানও পরিচালনা করছে। সমাজে যারা একদম অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, যাদের কি সয় সম্বলহীন যাদেরকে বলা যায়, এদেরকে বাছাই করে নিয়ে আমরা টিএইচ বিভাগ থেকে ট্রেনারের মাধ্যমে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার অর্ডারি কাজটা বেশি করি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের। বছরে প্রায় করি 30 থেকে 35 হাজার পিস বিভিন্ন প্রোডাক্ট, সেটা পাঞ্জাবি, নকশিকাঁথা, 3 পিস, ফতুয়া আর এমনি বিভিন্ন সিজনে অন্যান্য জিনিসগুলো করা হয়। এরা এখানে কাজ করেই জীবন জীবিকা নির্বাহ করছে। এই কারখানায় হস্তশিল্পের নানা পণ্যের ডিজাইন করার পর কাপড়ে ছাপ মারা হয়। তারপর কাপড় কেটে সেলাই করা হয়। সেলাইয়ের পর প্রয়োজন অনুযায়ী এমব্রয়ডারি বা নানা ধরনের হাতের কাজ করা হয়। আবার ব্লক বাটিকের কাজও করা হয়। এই কারখানায় পাঞ্জাবি, ফতুয়া, 3 পিস, শাড়ি, বেড কভার, শার্ট সহ বিভিন্ন বস্ত্র তৈরি করার পাশাপাশি শোপিসও তৈরি করা হয়।
এখানে কাপড় দিয়ে কুশন, বালিশ, স্ট্রবেরি, হাতি ঘোড়া, টিয়া পাখি, ময়না পাখি, অন্যান্য পাখি, ফুটবল সহ দৃষ্টিনন্দন নানা ধরনের শোপিস তৈরি করা হয়। এই কারখানায় প্রস্তুতকৃত পণ্য শুধু উত্তরবঙ্গে নয়, ঢাকা সহ সারা দেশে সরবরাহের পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে। এই কারখানায় সব মিলিয়ে প্রায় 60 জন কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করছে। এখান থেকে কাজ করে নিয়ে যায় আমার ছোট বাচ্চাকে লেখাপড়া শিখাই। সে এখন অনার্সে 3rd ইয়ারে পড়াশোনা করে। আমার স্বামী 10 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পর আমি সংসার চালাতে পারি না, সেই জন্য আমি এই কাজটা করি। তা এখন আমি সুসম্মানে ভালো আছি, ভালো চলছি আর কি। আমি এখানে কাজ করি 7 বছর হলে, আর এখানে কাজ করতে আমার ভালো লাগে, সবার সঙ্গে একসাথে কাজ করি। উত্তরবঙ্গের দারিদ্র পীড়িত জেলায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে হস্তশিল্প কার্যক্রম পরিচালিত করে একদিকে যেমন দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদনের 2টি দিক আছে। একটি হচ্ছে যে এটি ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে এই কাজটি পরিচালিত হচ্ছে, আর অন্যটি হচ্ছে সংস্থা পর্যায়ে। আপনারা তো গ্রামগঞ্জে পুঁজি সরবরাহ করছেন। পুঁজি সরবরাহের ক্ষেত্রে হস্তশিল্প খাতটা কি কোনো অগ্রাধিকার পায় কিনা? আপনি জানেন যে টিএমএসএস এর জন্মই হয়েছে আপনার এই হতদরিদ্রদের নিয়ে, এবং গ্রামগঞ্জে যারা এই হস্তশিল্পের কাজ করত, কৃষি কাজ করত, মহিলা এবং আপনার কিশোরী, গ্রামে এটা খুবই গ্রহণযোগ্য। কারণ গ্রামগঞ্জে যখন আপনার মেয়ে বিয়ের জন্য আসে, প্রথমেই কিন্তু বলে যে এই মেয়ের হাতের কাজ কি আছে। তখন রুমাল, বিভিন্ন আপনার হলো নকশি কাঁথা, ঘরে কোথায় টাঙানো আছে, কি আছে, এগুলো দেখে, এবং এগুলো দেখে এই মেয়েটার মধ্যে জ্ঞান গরিমা কীরকম আছে, মেয়েটার মধ্যে প্রেম প্রীতি কীরকম আছে, সেইটা পরিমাপ করে মেয়ের হস্তশিল্প দেখে। তো এগুলো কিন্তু তাদের উদ্যোগেই তারা করতো, এবং আমাদেরকে এগুলোর প্রতি আপনার হলো প্রচেষ্টা করা, এগুলোর প্রতি সহযোগিতা দেওয়ার বিষয়টা তারাই উদ্বুদ্ধ করেছে। এখানে 2টা পর্যায়। একটি হচ্ছে যে গ্রামগঞ্জে আপনারা পুঁজি সরবরাহ করেন, আপনাদের ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম আছে যেখানে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যেতে পারে। আপনি কোনটাকে উৎসাহিত করবেন? যাদের ইন্টারভিউ আমরা দেখেছি প্রত্যেকে কিন্তু অতি দরিদ্র জনগোষ্ঠীর থেকে কর্মীতে রূপান্তরিত হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা পুঁজি সরবরাহ করে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করবেন এবং তারাই এটা ম্যানেজ করবে। প্রতিষ্ঠানের দিক থেকে কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই যে আমাদের শেকড় পর্যায়ে নারী, হ্যাঁ, সেই নারীর মধ্যে আবার নারীর যে যে শিকড় পর্যায়ের বিষয়গুলি, সেখান থেকে যদি আমরা তুলে আনতে পারি, সেটাই কিন্তু মৌলিক জিনিসটা আসে। এবং মৌলিকত্বের থেকেই যদি আমাদের সহায়তাটা আসে, আপনি বললেন যে আমরা এই সহায়তাটা কি ব্যক্তি পর্যায়ে না প্রাতিষ্ঠানিক পর্যায়ে, 2টা দরকার আছে। বাজারের জন্য প্রতিষ্ঠানের দরকার আছে, 2টাই দরকার। এই জন্য ওই যে পরিপূরক হিসাবে কাজ করার জন্য একটাকে ছাড়া আরেকটা চলবে না। তবে সেখানে মধ্যস্বত্বভোগী হয়ে বা যদি ব্যবসায়িক চিন্তায় যদি ওরা শুধু ওই জিনিসটাই ভয় যে প্রতিষ্ঠান যদি নিজে ব্যবসায়ী হয়ে দাঁড়ায় আর কি, যদি মজুরিতেই শুধু মজুর খাটে, তাহলে কিন্তু সে আর মালিকে গেল না, পরিত্যাগ হবে না। সুতরাং উদ্যোক্তা পর্যায়ে ওইটা হইতে পারে, কিন্তু এনজিও পর্যায়ে এটা হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এই জন্য এনজিওটার গুরুত্ব বেশি এবং এনজিওর সাপোর্ট বেশি বা এনজিওকে পছন্দ করে বেশি। আরেকটা আছে, আপনারা জানেন হয়তো, টুপি। টুপিটা কিন্তু বিশাল একটা মার্কেট। আপনি ভোলা বা যে নোয়াখালী, লক্ষ্মীপুর, হাতিয়া, বিদেশে রপ্তানি হয়, বিদেশে রপ্তানি, এক্স্যাক্টলি। এই যে আপনার জানেন এই ব্যাপারটা, এটা কিন্তু পুরো হস্তশিল্প। সব বাড়িতে যেমন প্রত্যেক ঘরে মহিলারা ওই সামনে বসে বাস এই কাজটা করতেছে, চুলার কাছে কাজ করতেছে, এই কাজটাকে বাচ্চা পালতেছে, কাজটা করতেছে। এর মাধ্যমে কি পূর্ণকালীন কর্মসংস্থানের ব্যবস্থা? এটা তো হতেই পারে। আমরা যদি ক্রিটিক্যালি নেন, আপনি যে গার্মেন্টস সেক্টর, এটা কিন্তু সুই সুতার থেকে আসছে। এই যে হস্তের যে সুই দিয়া যায়, যে ফুল বললো, স্নেহাপাজা বললো, সেখান থেকে কিন্তু এখন তারা পারদর্শী। সারা বাংলা 40 লক্ষ গার্মেন্টস সেক্টরে মেয়েরা এখন কাজ করে। তো এটা সেটার অবদান নয় কি? না, এটাও তো রোমান ভাই, এটা তো হলো হোম গার্মেন্টস না, সেই তো এটা ঘরে ঘরে করছে। আর একটা বেসিক পার্থক্য আছে। তাহলে আবার কটেজ ইন্ডাস্ট্রির দিকে যেটা হয়, কাজের ফাঁকে হলে
এটা মহিলা ফ্রেন্ডলি বেশি হয়। আচ্ছা, যদি বলেন যে আপনি সম্পূর্ণরূপে সংসার সরাই নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে মহিলা ভেবে দেখে যে এটা তার জন্য অ্যাডজাস্টেবল হয় না। মানে তো যার ফলে ঘরকন্যা করার ফাঁকে ফাঁকে এটা করলে সবাই করতে চায় এবং আকর্ষণীয়ভাবে করতে চায়। আমাদের বগুড়াতে আপনার পুনাক নামক একটা সমিতি, যেটা পুলিশ কর্তৃক ব্যবস্থাপনা, এটার হাজার হাজার পুলিশ অফিসার ওয়াইফরা তারা এটা এত সুন্দর করে তৈরি করে যেগুলো বিদেশে যায়। এই ঘর কন্যার পাশাপাশি নাকি? হ্যাঁ, ওনারা তো আসলে গৃহিণী। আচ্ছা, তো এটা বিদেশি রপ্তানি হচ্ছে। আসলে কি প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা? এটা বংশানুক্রমে প্রশিক্ষণ পায়, মার কাছ থেকে মেয়ে শেখে, মেয়ের কাছ থেকে তার শেখে, বা দাদির কাছ থেকে শেখে, বাবা মার কাছ থেকে শেখে। কিন্তু এরপরে ওইটাকে যে একটু ফাইন করা, এটাকে অ্যাট্রাকটিভ করা, এই ক্ষেত্রে একটু প্রশিক্ষণ দিলে, ওইটাকে আবার কালার করলে ওইটার দাম 10 গুণ বেশি হয়। আচ্ছা, আমরা এই প্রশিক্ষণের বিষয়টা আবার আলোচনা করব। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি দিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতি যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে, অর্থাৎ উপকারভোগী পর্যায়ে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা পুঁজি দিচ্ছেন এবং সাথে সাথে আপনারা প্রযুক্তিও দিচ্ছেন। এই তিনের সম্মিলন ঘটিয়ে এই হস্তশিল্পর যে মান, এটাকে কতটুকু বাড়ানো সম্ভব বলে আপনি মনে করছেন? কম্পিটিশন তো জি, বেশ বাজারে কম্পিট করতে হয়, বাইরের অনেক সামগ্রী চলে। আমরা যে দ্রব্যগুলো দেখলাম আজকে থেকে 5 বছর বা 10 বছর আগে চিন্তা করা যেত না যে এটা কেউ কিনবে, এবং এটার এত আদর, এত চাহিদা এই শোপিস বা ডল আইটেম খেলে তো এগুলো স্থানীয় বাজারে এটা কি এক্সপোর্ট হচ্ছে কিনা? আর এক্সপোর্টও হচ্ছে। তবে এক্সপোর্টের যেগুলো ডিসকোয়ালিফাই করে সেগুলো স্থানীয় বাজারে দেওয়া হয়। টিএফসি তে আপনার হলো প্রশিক্ষণ দেয় তো বিভিন্ন জায়গাতে, আর টিএফসি তে আপনার তার কি কি প্রযুক্তি ওর সঙ্গে যোগ করা দরকার, ডিজাইনটা আরো একটু কি করলে ভালো হয়, কার সঙ্গে কোন কম্বিনেশন দিলে ভালো হয়, এটার উৎকর্ষ সাধনে সবকিছু করে থাকে, সবকিছু মানে ফ্যাসিলিটেট করা হয়। আপনার প্রতিষ্ঠানের কি প্রস্তুতি রয়েছে এই হস্তশিল্পের উৎকর্ষ সাধনে? বিক্ষিপ্ততা থেকে সামগ্রিকতা আসে যাতে, এবং সেটা যাতে ইনবিল্ট সিস্টেমে দাঁড়িয়ে যায়, এরকম একটা প্রক্রিয়া আমরা একটা পর্যায়ে এসে তো আপনাদের হ্যাঁ, তখন তো আমরা ওই যে বাজারজাতের জন্য আমাদের বড় অভিজ্ঞতা টুপি নিয়ে, এটা আপনাদের অনেক উপকারভোগী টুপির সাথে সম্পৃক্ত। আর ওই চিটং এর দিকে, বাঁশখালী সাতকানের দিকে, সেটা হলো ওই শাড়ির ওই যে ইয়া করা, ওই যে পার দেওয়া আর ফুল তোলা। আচ্ছা, মানে সর্বত্রই এটা এই যে আমার গায়ে যেগুলো কাজ দেখছেন, হ্যাঁ, সবকিছুই আমাদের ওখানে করা। এটা কি নোমান ভাই, এটা কি ম্যাপিং করা সম্ভব কিনা সারা বাংলাদেশে? কোন এলাকায় কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত এবং আমাদের যে উপকারভোগী যারা রয়েছে তারা কোন কোন এলাকায় কি কি কাজগুলো করছে? এটা পিকেএসএফ এর কাছ থেকে আমাদের প্রত্যাশা, কান্ট্রি ওয়াইজ প্ল্যানিং করে, ম্যাপিং করে, এইটা কোথায় কোনটা কত কোয়ালিটিপূর্ণ এবং কত ভ্যারাইটিস এর কাজ আছে, এখানে এইটার একটু একটা আপনার অ্যালবাম করা দরকার। এটার একটা ম্যাপিং করা দরকার। আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কম্পিটিশনের জায়গায়, প্রতিযোগিতা। এই যে বিদেশের থেকে যেগুলি আসে, প্লাস আমাদের দেশে যেটা হাইটেক বা যেটা এই যে গার্মেন্টসের কথা, যে প্রযুক্তির সাথে এটাকে এক্স্যাক্টলি সংযুক্ত করে আমি যদি টিকতে পারি বাজারে, সেই ধরনের যদি না করি তাহলে কিন্তু আমার পুঁজি মার খাবে, আমি অসহায় পড়বো এবং আমি নিরুৎসাহিত পড়বো। তখন আমি কিন্তু আপনার সরে যে আমি অন্য ট্রেডে চলে যাবো, মানে গার্মেন্টস বা আধুনিক যেখানে লাভ বেশি, এবং সেটা আমার তখন দেশজটা কিন্তু রইল না। আমার দেশজ রাখার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই জাস্ট গত মে মাসের 12 থেকে 16 তারিখ পর্যন্ত পল্লিকর্মশাক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় যে আমাদের উন্নয়ন মেলাটা হলো, এবং সেখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান, প্রায় 76টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের যে এই হস্তশিল্পের পণ্যগুলো নিয়ে আর কি, এবং প্রায় 1 কোটি টাকার উপরে এখানে বিক্রি হয়েছে, কিছু অর্ডার পেয়েছে। এই কাজটাকে যদি আমরা আরো এগিয়ে নিতে চাই তাহলে কি করা দরকার? একটা মার্কেটিং যদি সাস্টেইনেবল একটা চ্যানেল আমরা পাইতাম, 5 দিন না
এটা একটা সারা বছর একটা জায়গা থাকবে যেখানে গিয়ে বাইরে আসতে পারবে, আমার সাধারণ মানুষও সেখানে আসতে পারবে এবং বাইরেরাও জানবে যে এখানে একদম অরিজিনাল প্রোডিউসারদের যে মাল এখানে পাওয়া যায়। কারণ বায়াররা তো অনেক সময় ওই যে মিডল ম্যানের, তারপরে নানা কারণে বায়ারদের মাথায় একটা কিউ থাকে। তো যদি এই ধরনের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে এই ধরনের একটা সেল সেন্টার থাকতো বা ডিসপ্লে সেন্টার থাকতো, সেখানে আমরা 300 এনজিও তারা আমাদের বেনিফিশিয়ারিদের বা আমাদের বড়োয়ারদের প্রোডাক্ট আমরা নিয়ে আসতাম এবং সরাসরি প্রোডিউসাররা ওখানে সোনায় সোহাগা হতো। এই শুয়ের থেকে কিন্তু গার্মেন্ট, এটাকে লিঙ্ক করে আমরা মার্কেটটা কিভাবে মানুষের জন্য, সাধারণের জন্য সাম্যতা আনার জন্য, হ্যাঁ, এবং ন্যায্যতা রক্ষার্থে কিভাবে করা যায়, এইটা পিকেএস কিভাবে করতে পারে, এবং যেখানে কর্মসংস্থানের যে বিশাল সম্ভাবনা, এবং ওয়ার্ল্ডে আমরা খ্যাত, কিন্তু ওয়ার্ল্ড আমরা দেখেন গার্মেন্টস আমরা খ্যাত, তা আমরা গোড়াটা কিন্তু ওই মারা, কিন্তু ওই নারীরা, ওই গ্রামে। হস্তশিল্প তো আমাদের ঐতিহ্য ছিল, সেই তো মসলিনের থেকে শুরু করে আমাদের ইতিহাস বলে, মসলিন কাপড় সুতার থেকে শুরু করে বেনারসি, তারপরে আপনার বিভিন্ন জামদানি, এখনো পাবনা, টাঙ্গাইল, তারপরে যদি বলেন কার্পেন্টারি, কাঠের, বাঁশের বিভিন্ন জিনিস, বেতের বিভিন্ন জিনিস, বাঁশের হেন জিনিস নাই যে তৈরি করা যায় না, কিন্তু পৃষ্ঠপোষকতাহীন ভাবে তারা নাকানি চুবনি খাচ্ছে। এবং চ্যালেঞ্জটা হচ্ছে ভবিষ্যতে হারিয়ে যেতে পারে যদি চ্যালেঞ্জ জানতে হবে। উত্তরবঙ্গে আমরা এক সময় জানতাম যে উত্তরবঙ্গ পরিচিত ছিল মঙ্গা নিয়ে। এই যে মঙ্গা নিরসনে এই ধরনের কার্যক্রমগুলো কতটুকু গুরুত্বের অধিকারী বলে আপনি মনে করছেন? অনেক অনেক গুরুত্বের অধিকারী। যেখানে মানুষের হাত যখন কর্মময় হয়, মানুষের জীবন যখন কর্মময় হয়, তখন সেখানে তার কাছে কোনো দান্যতা আসতে পারে না। একজন তো আমাদের তো রেওয়াজই আছে, মানুষকে মানুষ আশীর্বাদ করে আপনার জীবন কর্মময় হোক। তো দারিদ্র্য থেকে উপরে ওঠা, তো কর্মময় হওয়ার যে উপাদানগুলো, যে তৎপরতাগুলো, সুতরাং সেগুলোই হলো আপনার হস্তশিল্প বা ম্যানুয়ালি করা। ম্যানুয়াল কেন বলতেছি? ম্যানুয়াল বলতেছি যে তেমন কোনো পুঁজি লাগে না, যে কোনো মানুষ করতে পারে এবং এটা করার যে ঝুঁকি নাই।